বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। এই ক্লাসগুলো আমরা onlinetved.com facebook.com/onlinetvতে দেখতে পাবো। উপস্থাপনায় আমি মোহাম্মদ শাহনেওয়াজ, জুনিয়র ইন্সট্রাক্টর টেক, আরএসসি, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট, নরসিংদী। টেকনোলজি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, পর্ব ষষ্ঠ, বিষয় অ্যাডভান্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, বিষয় কোড ৬৭-২৬১। প্রথম অধ্যায়, সরল বাষ্প সংকোচন হিমায়ন পদ্ধতিতে বিভিন্ন হিমায়কের প্রেসার এনথালপি ডায়াগ্রামের ধারণা। আমাদের অ্যাডভান্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বইয়ের এইমস, উদ্দেশ্য: to provide the student with an opportunity to acquire knowledge, skill, and attitude in the area of advanced refrigeration and air conditioning with specific emphasis on, অর্থাৎ স্টুডেন্টদের সুযোগ করে দেওয়া জ্ঞান অর্জনের, যার মাধ্যমে স্টুডেন্টদের দক্ষতা বৃদ্ধি এবং আচরণের পরিবর্তন ঘটানো। এই বইয়ে আমরা কি কি শিখব: পিএইচ অ্যান্ড টিএস ডায়াগ্রাম, কম্পাউন্ড ভ্যাপার কম্প্রেশন সিস্টেম, compound vapor compression system with multiple evaporator and compressor, solar heating and cooling, refrigerant and refrigerant oil, refrigerant recovery, recycling and reclaim, heat pump, green cooling, heat exchanger। এই বিষয়গুলো আমরা এই বই থেকে শিখব ইনশাল্লাহ। আজকে আমাদের প্রথম অধ্যায়ে যে বিষয়গুলি আমরা শিখব সেগুলো একটু দেখে নিচ্ছি। Understand the pH and TS diagram of different refrigerant of simple vapor compression refrigeration cycle। pH এবং TS ডায়াগ্রামের ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল সম্পর্কে আমরা জানব। State the meaning of pH and TS diagram। pH এবং TS ডায়াগ্রামের মানে কি বোঝায় এটা আমরা শিখব। Draw a typical pH and TS diagram। pH এবং TS ডায়াগ্রাম অঙ্কন করব। Describe the different line and zone of pH and TS diagram। pH এবং TS ডায়াগ্রামের ডিফারেন্ট লাইন মানে ভিন্ন ভিন্ন লাইন এবং জোন বর্ণনা করা হবে। Represent vapor compression cycle on pH diagram at different condition। pH ডায়াগ্রামের ভ্যাপার কম্প্রেশন সাইকেলের ভিন্ন ভিন্ন অবস্থার কন্ডিশনগুলি আমরা দেখব। Explain the pH chart to determine different value of refrigerant of vapor compression cycle। আমরা pH ডায়াগ্রামের ভিন্ন ভিন্ন মানগুলো বর্ণনা করব এবং এগুলি আঁকা শিখব। Solve problem with pH chart of different refrigerant at various condition। আমরা এই সম্বন্ধে যে প্রবলেমগুলি হবে গাণিতিক সেগুলির সমস্যার সমাধান করব। pH এবং TS ডায়াগ্রাম বলতে কি বোঝায়? pH ডায়াগ্রাম এর অর্থ হচ্ছে প্রেসার এনথালপি ডায়াগ্রাম। P তে প্রেসার, H তে এনথালপি বোঝায়। TS ডায়াগ্রাম এর অর্থ হচ্ছে টেম্পারেচার এবং এন্ট্রপি ডায়াগ্রাম। T তে টেম্পারেচার, S তে এন্ট্রপি। pH ডায়াগ্রামের প্রথমে আসতেছে আমরা দেখি প্রেসার।
প্রেশার আমরা আগেই জানি, তারপরেও আরেকবার জেনে নিচ্ছি চাপ কাকে বলে। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে চাপ বলে। তাহলে চাপ ইজিক্যাল টু কি হবে? বল বাই ক্ষেত্রফল। যদি বলের একক নিউটন হয়, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার হয়, তাহলে চাপের একক নিউটন পার মিটার স্কয়ার। এই নিউটন পার মিটার স্কয়ারকে আবার প্যাসকেলও বলে। আবার আমরা যদি প্যাসকেলকে 1000 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? কিলো প্যাসকেলে চলে আসবে। এছাড়া চাপের আরো একক আছে, বার, পিএসআই, কেজি পার সেন্টিমিটার স্কয়ার, ইঞ্চি অফ মার্কারি, এগুলো চাপের একক। তো আমাদের একটা চাপের একক থেকে আরেকটা চাপের এককে কিভাবে নিতে হয় সেটা জানার জন্য আমাদের জানতে হবে, যেমন 1 বার সমান সমান 14.7 পিএসআই, 1 বার সমান সমান 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, 1 বার সমান সমান 1.03 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এই জিনিসগুলো আমরা যদি জানি, তাহলে একটা একক থেকে অন্য একটা এককে কনভার্ট করতে পারবো। তো অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমাদের এগুলি জানা খুবই প্রয়োজন, জরুরি। এনথালপি। এনথালপি কাকে বলে? বস্তুর অন্তর্নিহিত শক্তি এবং প্রবাহজনিত কাজের যোগফলকে এনথালপি বলে। অন্তর্নিহিত শক্তিকে যদি ইউ দ্বারা প্রকাশ করা হয়, আর প্রবাহজনিত কাজ পি ভি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ প্রেসার এবং ভলিউমের গুণফল দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এনথালপি হচ্ছে H ইজিক্যাল টু ইউ প্লাস পিভি। এনথালপির একক হচ্ছে কিলোজুল পার কেজি, এটা আমাদের মনে রাখতে হবে। এরপর আসছে তাপমাত্রা। তাপমাত্রা আমরা জানি, তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপের ফল। তাপ দিলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাপ সরিয়ে নিলে তাপমাত্রা হ্রাস পাবে। তাপমাত্রার একক ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি কেলভিন, এগুলো তাপমাত্রার একক। এন্ট্রপি। এন্ট্রপি কাকে বলে? কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ এবং পরম তাপমাত্রার অনুপাতকে এন্ট্রপি বলে। তাহলে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ আর এর পরম তাপমাত্রার অনুপাতটা হচ্ছে এন্ট্রপি। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কার্যনির্বাহক বস্তুর তাপীয় কোনো ধর্ম অপরিবর্তিত থাকে। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় তাপীয় কোনো ধর্ম অপরিবর্তিত থাকে। এই অপরিবর্তিত ধর্মটাকে বলা হয় কি? এন্ট্রপি। এন্ট্রপি কার্যনির্বাহ বস্তুতে তাপ দিলে বৃদ্ধি পায় এবং তাপ অপসারণ করলে কমে যায়। তাহলে এন্ট্রপির ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি? বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ ডিভাইডেড বাই পরম তাপমাত্রা। বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ আমরা জানি তাপের একক কিলোজুল, আর পরম তাপমাত্রার একক ডিগ্রি কেলভিন। তাহলে এন্ট্রপির একক কি হচ্ছে? কিলোজুল পার ডিগ্রি কেলভিন। পিএইচ ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম বুঝতে গেলে আমাদের যে সকল বিষয়গুলো জানতে হবে, বুঝতে হবে, সেগুলো এখানে দেওয়া আছে। এই বিষয়গুলো 11টা। এই 11টা বিষয় আমাদের ভালোভাবে জানতে হবে এবং এদের ইংলিশ নাম, বাংলা নাম দুইটাই জানতে হবে। সম্পৃক্ত তাপমাত্রা অর্থাৎ স্যাচুরেটেড টেম্পারেচার, সম্পৃক্ত চাপ অর্থাৎ স্যাচুরেটেড প্রেসার। সম্পৃক্ত মানে হচ্ছে স্যাচুরেটেড। সম্পৃক্ত তরল স্যাচুরেটেড লিকুইড, সম্পৃক্ত বাষ্প স্যাচুরেটেড ভ্যাপার, সাবকুল লিকুইড অবশীতল তরল, সুপারহিটেড ভ্যাপার অতি উত্তপ্ত বাষ্প, সম্পৃক্ত তরল এবং সম্পৃক্ত বাষ্পরেখা বা কার্ভ, স্যাচুরেটেড লিকুইড অ্যান্ড স্যাচুরেটেড ভ্যাপার লাইন, সংকট বিন্দু ক্রিটিক্যাল পয়েন্ট,
তাহলে ক্রিটিক্যাল মানে হচ্ছে কি সংকট, সংকট তাপমাত্রা ক্রিটিক্যাল টেম্পারেচার, সংকট চাপ ক্রিটিক্যাল প্রেসার, সংকট আয়তন ক্রিটিক্যাল ভলিউম। 1.2 ড্র এ পিএইচ অ্যান্ড টিএস ডায়াগ্রাম। এটা পিএইচ ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম আমাদের অঙ্কন করতে বলছে। তা আমরা একটু আগে যে বিষয়গুলো জানলাম সেই বিষয়গুলো এখন বিস্তারিত আমরা জানবো চিত্রের মাধ্যমে। এটা মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এটা ভালো করে পারলে আমরা মোটামুটি 4-5 অধ্যায় পর্যন্ত যে কোনো কম্পাউন্ড ভ্যাপার কম্প্রেশন সিস্টেম, মাল্টি স্টেজ, ক্যাসকেড এগুলোর পিএইচ অ্যান্ড টিএস ডায়াগ্রামগুলো অঙ্কন করতে পারবো ইজিলি। আদারওয়াইজ এটা সমস্যা হবে। তো আমরা দেখে নিচ্ছি প্রথমে পিএইচ ডায়াগ্রাম। পিএইচ ডায়াগ্রামের বাম পাশের যে ভার্টিক্যাল রেখাটা এটাকে প্রেসারের রেখা বলতেছে, আর নিচে যে হরিজন্টাল রেখাটা এটাকে এনথালপি রেখা বলতেছে। তো পিতে আমরা প্রেসার জানি, একটু আগে আমরা জানলাম। তাহলে আমরা দেখি এই রেখাটা হচ্ছে প্রেসারের রেখা। এই রেখার তাহলে এখানে যদি 0 হয় প্রেসার, তাহলে 0 থেকে এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5 বার লিখলাম। আমরা জানি প্রেসারের একক কি বার। তাহলে উপরের দিকে আমি যতই যাইতেছি তা কি দেখা যাচ্ছে যে প্রেসার বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা অ্যারোটা উপরের দিকে দিয়ে দিই, তার মানে হচ্ছে উপর দিকে আমরা যাব প্রেসার বৃদ্ধি পাবে। তাহলে নিচের দিকে নামলে কি হবে বলো দেখি তোমরা? হ্যাঁ, নিচের দিকে নামলে প্রেসার হ্রাস পাবে, কারণ উপর থেকে যখন আমরা নিচের দিকে আসব তখন 5 বার থাকলে নিচের দিকে আসলে 4 বার হবে, 3 বার হবে, 2 বার হবে, 1 বার হবে। তাহলে উপরের দিকে যাব প্রেসার বাড়বে, নিচের দিকে আসব প্রেসার রিডিউস হবে অর্থাৎ কমবে। তারপর আমরা নিচের এনথালপিটা দেখি, ভার্টিক্যাল নিচের হরিজন্টাল রেখাটা। নিচের হরিজন্টাল রেখাটা ডান দিকে আমি একটা অ্যারো চিহ্ন দিয়ে দিলাম, অর্থাৎ কি এটা ডান দিকে গেলে কি হবে এনথালপি বৃদ্ধি পাবে, আবার বাম দিকে আসলে এনথালপি হ্রাস পাবে। যেমন আমরা দেখে নিই, এখানে যদি 100, এখানে 200, এখানে 300, এখানে 400, এখানে 500, এভাবে যদি আমরা এনথালপিগুলি মান লিখি, এনথালপি একক আমরা জানি কিলো জুল পার কেজি। এনথালপি একক কি কিলো জুল পার কেজি। তাহলে দেখা যাচ্ছে এখানে ডান দিকে আমরা যতই যাচ্ছি এনথালপি কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে বাম দিকে আসলে কি হবে, যদি আমরা এই পজিশনে থাকি এখান থেকে বাম দিকে যাই 500, এখানে যদি আমরা থাকি তাহলে এখান থেকে যদি বাম দিকে যাই তাহলে কি হবে, হ্যাঁ কমবে। তাহলে এনথালপি ডান দিকে গেলে বৃদ্ধি পাবে, বাম দিকে গেলে হ্রাস পাবে। তাহলে পিএইচ ডায়াগ্রামের পি প্রেসার লাইন এবং এনথালপি লাইনগুলো আমরা ভালোভাবে বুঝলাম, তাই না? এখন ভিতরে একটা উল্টা ইউ আকৃতির একটা কার্ভ দেখা যাচ্ছে। এই কার্ভটা আমরা দেখি, এই কার্ভটা দিয়ে কি বোঝাচ্ছে। এখানে বাম পাশের যে কার্ভটা, এই কার্ভটা এখানে এসে শেষ হয়ে গেছে, তাই না? তাহলে এই এই রেখাটা কি নির্দেশ করছে? এই রেখাটা স্যাচুরেটেড লিকুইড লাইন, আর ডান পাশের এই রেখাটা নির্দেশ করতেছে স্যাচুরেটেড ভ্যাপার লাইন। তাহলে স্যাচুরেটেড বলতে আমরা কি বুঝি? যদি আমাদের প্রবাহীটা এখানে থাকে, এই পজিশনে থাকে, এই স্যাচুরেটেড লাইনে থাকে, তাহলে আমরা কি বুঝবো সেটা 100% লিকুইড। এটার মধ্যে বিন্দুমাত্র
কি নেই, ভ্যাপারের কোনো রেশ মাত্রও নেই। যদি আমরা এই 100% লিকুইডকে তাপ বৃদ্ধি করতে থাকি, তাপ দিতে থাকি, তাহলে এটার মধ্যে কি হবে, ভ্যাপারের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। 1%, 2%, 3%, এভাবে 10%, 20%, 30%, 40%, মাঝখানে চলে আসলে কি হবে, 50% ভ্যাপার হয়ে যাবে। কারণ কি, আমরা এটার মধ্যে কি দিচ্ছি, তাপ দিচ্ছি। তারপরে 60%, 70%, 80%, 90%, যখন 100% ভ্যাপার হয়ে যাবে, তরল থেকে কি হবে, ভ্যাপার হয়ে যাবে, তখন এই লাইনে চলে আসবে। তার মানে কি দাঁড়ালো, এই লাইনে 100% ভ্যাপার, অর্থাৎ এটা হলো স্যাচুরেটেড ভ্যাপার লাইনে 100% কি থাকবে, ভ্যাপার থাকবে। এই লাইনে কোনো লিকুইডের রেশ মাত্র থাকবে না। তাহলে ডান পাশের এটি কি, আমরা একটু জানি। তাহলে মাঝখানেরটা আমরা বুঝতে পারলাম, মাঝখানটা হলো মিক্সড কন্ডিশন, অর্থাৎ ভ্যাপারও থাকবে, লিকুইডও থাকবে। আর এই বাম পাশের রেখাটা কি হবে, স্যাচুরেটেড লিকুইড লাইন, এখানে 100% লিকুইড। আর ডান পাশের রেখাটাতে 100% ভ্যাপার। ঠিক আছে, তাহলে ডান দিকে যদি আমরা চলে যাই তাহলে কি হবে, যদি আরো তাপ দেই, আরো তাপ দিলে ডান পাশে চলে যাবে। যখন ডান পাশে চলে যাবে, তখন সেটাকে আমরা বলবো সুপার হিটেড ভ্যাপার, অতি উত্তপ্ত ভ্যাপার। তাহলে সুপার হিটেড ভ্যাপার যদি আমরা আরো তাপ দিই, তাহলে ডান পাশের এই জোনকে আমরা কি বলবো, সুপার হিটেড জোন, সুপার হিটেড জোন। তাহলে মাঝখানেটা কি জোন ছিল, মিক্সড জোন, অর্থাৎ ভ্যাপার লিকুইড মিক্স ছিল। ডান পাশেরটাতে সুপার হিটেড ভ্যাপার। আর যদি বাম পাশের এই অঞ্চলটাতে আমরা চলে আসি, তাহলে কি হবে, যদি আমরা এই লিকুইডের তাপ আরো কমাই, তাহলে কি হবে, যদি লিকুইডের তাপ আরো কমাই, তাহলে এই পাশে চলে আসবে। এ পাশে আসবে না, যেহেতু তাপ বাড়াইলে ডান দিকে যায়, তাপ কমালে কি কোথায় আসবে, বাম দিকে আসবে। তাহলে এই পাশে যখন আসবে, এই অঞ্চলটাকে আমরা কি বলবো, সাব কুল্ড জোন। এটাকে বলা হয় সাব কুল্ড জোন। সাব কুল্ড মানে হচ্ছে অবশীতল। তাহলে সাব কুল্ড জোনে চলে আসবে। যদি আমাদের লিকুইডের তাপমাত্রা স্যাচুরেটেড লিকুইডের তাপমাত্রার চেয়ে আরেকটু কমাই, তাহলে কি হবে, সেটা সাবকুল লিকুইড হয়ে যাবে, অর্থাৎ এই জোনে চলে আসবে, তখন সেটা সাবকুল হয়ে যাবে। এখন আমরা এই স্যাচুরেটেড লিকুইড লাইন আর স্যাচুরেটেড ভ্যাপার লাইন যে বিন্দুতে মিলিত হলো, সেটাকে কি বলবো, ক্রিটিক্যাল পয়েন্ট। সেটাকে কি বলবো, ক্রিটিক্যাল পয়েন্ট। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলবো। এখানে আমরা একটু দেখে নিই, এই স্যাচুরেটেড ভ্যাপার লাইন আর স্যাচুরেটেড লিকুইড লাইন এখানে এসে মিলিত হয়েছে, তাহলে এটাকে বলবো আমরা ক্রিটিক্যাল পয়েন্ট। এখানে আরেকটা রেখা দেখা যাচ্ছে, তোমরা দেখো স্ক্রিনে, এই রেখাটাকে তাহলে কি বলতেছে, এই রেখাটাকে বলতেছে আইসো এন্ট্রপি লাইন। আইসো এন্ট্রপি লাইন, আইসো মানে হচ্ছে স্থির, এন্ট্রপি লাইন, অর্থাৎ এই লাইনটাতে এন্ট্রপি কি থাকবে, স্থির থাকবে, এন্ট্রপি বৃদ্ধিও পাবে না, হ্রাসও পাবে না। এই লাইনটা ইম্পর্টেন্ট, এই জন্য এটাতে আমরা কম্প্রেশনটা ড্র করব। আমাদের ভ্যাপার কম্প্রেশন সাইকেলে কম্প্রেশনটা ড্র করব কোন লাইনে, এই লাইনে। তাহলে এই লাইনটা আমাদের মনে রাখতে হবে, আইসো এন্ট্রপি লাইন। কারণ কম্প্রেসরের ভিতরে কি ঘটে, কম্প্রেসরের ভিতরে ঘটে হচ্ছে স্থির এন্ট্রপিতে সংকোচন ঘটে। সংকোচনের ফলে কি হয়, তাপমাত্রা এবং চাপ বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে আমরা দেখছি এখানে আরেকটা লাইন দেখা যাচ্ছে, আইসো স্পেসিফিক ভলিউম লাইন। তাহলে এটা স্থির আপেক্ষিক আয়তন লাইন। তাহলে এই লাইনটা, এই লাইনের এরকম যতগুলি লাইন থাকবে, সেগুলিকে আমরা কি বলবো, আইসো স্পেসিফিক ভলিউম লাইন। আর এইরকম যে লাইনগুলি থাকবে যতগুলো, সেগুলিকে আমরা কি বলবো, আইসো এন্ট্রপি লাইন। ঠিক আছে,
আরেকটা বিষয় আমরা জেনে নিই, ড্রাইনেজ ফ্র্যাকশন এক্স। ড্রাইনেজ ফ্র্যাকশনকে এক্স দ্বারা প্রকাশ করে, অর্থাৎ বাষ্পের উপস্থিতি কত পার্সেন্ট থাকে সেটা নির্দেশ করে। এই ড্রাইনেজ ফ্র্যাকশনটা এই জায়গায় এরকম ভাবে মান দেওয়া থাকে, এক্স এর মান। এটাও অনেক অঙ্কে আমাদের ব্যবহার করতে হয়, সুতরাং এটাও জেনে রাখা দরকার ড্রাইনেজ ফ্র্যাকশনটা কি। ড্রাইনেজ ফ্র্যাকশনটা হচ্ছে অনুপাত, এটা হচ্ছে ভেজা বাষ্প এবং ড্রাই বাষ্পর অনুপাত, অর্থাৎ কতটুকু ড্রাই বাষ্প এটার মধ্যে আছে সেই অনুপাতটা এখানে এক্স দ্বারা প্রকাশ করে। আরেকটা বিষয় আমরা জেনে নিই, এখানে এখানে এই লাইনগুলিতে টেম্পারেচার দেখানো থাকে। কি দেখানো থাকে? টেম্পারেচার দেখানো থাকে। যেমন সাপোজ এখানে -4°C, এখানে +40°C, এরকম এই স্যাচুরেটেড লিকুইড লাইনের মধ্যে এরকম দাগ কাটা থাকে, এগুলোর মধ্যে কি থাকে? টেম্পারেচারের রেখা দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই পিএইচ চার্টটা বুঝে ফেললাম, তাই না? আশা করি এটাতে আর সমস্যা হবে না। আমরা পরবর্তীতে চলে যাই। এখন আমরা এখানে একটা দেখতে পাচ্ছি টিএস ডায়াগ্রাম। টিএস ডায়াগ্রাম বলতে আমরা কি বুঝি? টেম্পারেচার এবং এন্ট্রপি ডায়াগ্রাম। টিএস ডায়াগ্রামেও এরকম একটা কার্ভ আছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো উপরের দিকে গেলে কি হয়? টেম্পারেচার বৃদ্ধি পায়। অ্যারোটা উপর দিকে দিয়ে দিলাম, তার মানে উপর দিকে আমরা যত যাব নিচে থেকে টেম্পারেচার কি হবে? বৃদ্ধি পাবে। আর নিচের যে হরিজন্টাল রেখা, হরিজন্টাল রেখাতে কি বোঝাচ্ছে? এন্ট্রপি। এন্ট্রপি ডান দিকে যতই আমরা যাব তত এন্ট্রপি কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এখানে একটা কার্ভ দেখা যাচ্ছে। এই কার্ভটা একই কার্ভ, আমরা স্যাচুরেটেড লিকুইড এবং স্যাচুরেটেড ভ্যাপার লাইন এরই কার্ভ। এখানে যখন আমরা তাপমাত্রা, আমরা জানি যে প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসারে পানি 100°C তাপমাত্রায় কি হয়? বাষ্পীভূত হয়। আর যদি চাপ কমায় দেওয়া হয়, অ্যাটমসফেরিক প্রেসার চেয়ে যদি আর একটু কমায় দেওয়া হয়, যেমন পাহাড়ে যদি আমরা পানি ফুটাই, তাহলে দেখা যাবে ওখানে 80°, এক্সাম্পল স্বরূপ 80°, 75°C তাপমাত্রায় পানি বাষ্পীভূত হচ্ছে। তার কারণ হচ্ছে পাহাড়ের উপরে চাপ কি থাকে? কম থাকে। তাহলে প্রেসারের উপর বয়লিং পয়েন্ট এবং বয়লিং টেম্পারেচারটা নির্ভর করে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে চাপ যদি আমরা বাড়াই তাহলে কিন্তু তার বয়লিং পয়েন্টটা বেড়ে যাবে, অর্থাৎ তাকে বাষ্পীভূত করতে বেশি পরিমাণ তাপ দিতে হবে। আর যদি চাপ আমরা কমায় দিই তাহলে তাকে বাষ্পীভূত করতে পারবো কি? অল্প তাপমাত্রায়। আমাদের ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের 1 থেকে 2 এরকম হয়। 1 থেকে 2 অর্থাৎ স্থির এন্ট্রপি প্রক্রিয়া। দেখো এখানে একে S1 এর যে মান হবে S2 তে একই মান হবে, S2 তে একই মান হবে। কারণ হচ্ছে এখানে এটা ভার্টিক্যাল রেখা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, এখানে দুইটা মান একই হবে। তারপরে আমরা 1 থেকে 2 এ আমাদের হচ্ছে কম্প্রেসরের কাজ। 1 থেকে 2 এ কিসের কাজ? কম্প্রেসরের কাজ। কম্প্রেসর কি করে? স্থির এন্ট্রপিতে সংকুচিত করে তাপমাত্রা এবং চাপ দুইটা বৃদ্ধি করে। তারপরে কি হয়? কনডেনসেশন হয়। কনডেনসেশন হয় 1, 2, 2 থেকে 3 কনডেনসেশন হয়। এখানে
কনডেনসেশনে কি হয়, তাপমাত্রা হ্রাস পায়, আর এখানে তরলে পরিণত হয়। তারপরে 3 থেকে কততে আসে, 4-এ, তারপরে 4 থেকে 1-এ চলে আসে। তো আমাদের এখানে একটা ভ্যাপার কম্প্রেশন রিফ্রিজারেশন সাইকেলের টিএস ডায়াগ্রাম আমরা অঙ্কন করলাম। তাহলে এখানে 2 আর 3 আর 4 দেখি আমরা একই রকম দেখা যাচ্ছে, 3 4, তার মানে এখানে একই রকম দেখা গেলে এটা দুইটার এন্ট্রপি কি হবে, একই হবে। আর এখানে এন্ট্রপি, এখানে 2 থেকে 3-এ কি হয়েছে, এন্ট্রপি হ্রাস পেয়েছে, 3 থেকে 4-এ এন্ট্রপি সমান আছে, 4 থেকে 1-এ আবার কি হয়েছে, এন্ট্রপি বৃদ্ধি পেয়েছে, আবার 1 থেকে 2-এ এন্ট্রপি স্থির আছে। তাহলে টেম্পারেচার এখানে কি ঘটছে, টেম্পারেচার 2 থেকে 3-এ হ্রাস পেয়েছে, দেখো 2-এ এখানে আছে আর 3-এ এই জায়গায় আছে, আবার 3 থেকে 4-এ কি ঘটছে, টেম্পারেচার হ্রাস পেয়েছে, আবার টেম্পারেচার এখানে 4 থেকে 1-এ সেমই আছে, 4 T4 ইজিক্যাল টু T1। ঠিক আছে, তাহলে টিএস ডায়াগ্রামটা আমরা বুঝলাম। টিতে টেম্পারেচার, এসতে এন্ট্রপি, উপর দিকে টেম্পারেচার বৃদ্ধি পাবে, অ্যারো দেওয়া আছে, নিচের দিকে আসলে হ্রাস পাবে, আর এন্ট্রপি ডানে গেলে বৃদ্ধি পাবে, বামে আসলে এন্ট্রপি হ্রাস পাবে। এতক্ষণ যা আমরা পড়লাম, চিত্রে দেখলাম, এগুলোর সংজ্ঞাগুলি আমাদের মুখস্থ করে ফেলতে হবে। সংজ্ঞাগুলি আমরা একটু দেখে নিই। কঠিন পদার্থের সম্পৃক্ত তাপমাত্রা কাকে বলে, অর্থাৎ স্যাচুরেটেড টেম্পারেচার। এতক্ষণ আমরা স্যাচুরেটেড লাইন দেখলাম, তাহলে স্যাচুরেটেড টেম্পারেচার কাকে বলে। কঠিন পদার্থের তরলায়ন, অর্থাৎ কঠিন পদার্থ যখন তরলে পরিণত হবে, তরলের বাষ্পায়ন, অর্থাৎ তরল পদার্থ যখন বাষ্পে পরিণত হবে, বাষ্পের ঘনীভবন, অর্থাৎ বাষ্প যখন আবার তরলে পরিণত হবে, সেই তাপমাত্রাকে কি বলা হচ্ছে, সম্পৃক্ত তাপমাত্রা। সম্পৃক্ত চাপ কাকে বলে, নির্দিষ্ট তাপমাত্রায় যে চাপে তরল বাষ্পে পরিণত হয় অথবা বাষ্প তরলে পরিণত হয় তাকে সম্পৃক্ত চাপ বলে। সম্পৃক্ত তরল কাকে বলে, কোন তরলের তাপমাত্রা বাড়তে বাড়তে এমন এক অবস্থায় আসে যে আরেকটু তাপমাত্রা বাড়ালে সেটা কি হবে, বাষ্পে পরিণত হতে শুরু করবে, তখন সেই তরলকে কি বলবো আমরা, সম্পৃক্ত তরল, যেটা স্যাচুরেটেড লাইনে থাকে সম্পৃক্ত তরল। আমরা একটু আগে দেখেছি। সম্পৃক্ত বাষ্প, যে বাষ্প তরলে কোনো রেশমাত্র থাকবে না, সেটাকে আমরা কি বলবো, সম্পৃক্ত বাষ্প, অর্থাৎ স্যাচুরেটেড ভ্যাপার লাইনে যেটা থাকবে সেটা, এটাকে কি বলবো আমরা, স্যাচুরেটেড ভ্যাপার। তাহলে সাবকুল লিকুইড কাকে বলে, যদি কোনো তরলের তাপমাত্রা সম্পৃক্ত তাপমাত্রার নিচে থাকে তাকে অবশীতল তরল বা সাবকুল লিকুইড বলে। তাহলে সাবকুল লিকুইড আমরা সম্পৃক্ত তরলের চেয়েও যদি তাপমাত্রা আরো কমায় দিই, তাহলে সেটা কিসে চলে যাবে, অবশীতল তরল হয়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো, সাবকুল লিকুইড। তাহলে সংকট বিন্দু কাকে বলে, সংকট বিন্দু হচ্ছে সম্পৃক্ত তরল এবং সম্পৃক্ত বাষ্পরেখা যে বিন্দুতে মিলিত হয়েছে, আমাদের চিত্রে দেখে আসছি আমরা ক্রিটিক্যাল পয়েন্ট, যেটা সম্পৃক্ত তরল এবং সম্পৃক্ত বাষ্পরেখা যে বিন্দুতে মিলিত হবে সেটাকে আমরা কি বলবো, সংকট বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট। সংকট তাপমাত্রা, সংকট বিন্দুতে প্রবাহী বা ফ্লুইডের তাপমাত্রাকে সংকট তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার বলে। সংকট চাপ, সংকট বিন্দুতে প্রবাহী ফ্লুইডের চাপকে সংকট চাপ বা ক্রিটিক্যাল প্রেসার বলে। সংকট আয়তন, সংকট তাপমাত্রা এবং সংকট চাপে একক ভরের প্রবাহীর আয়তনকে সংকট আয়তন বা ক্রিটিক্যাল ভলিউম বলে। তো আমি আশা করতেছি তোমরা এই জিনিসগুলো ভালো করে পড়বা, কারণ এই জিনিসগুলো ভালো করে পড়লেই সামনের অধ্যায়গুলি আমরা সহজে বুঝতে পারবো এবং যে কোনো চিত্র অঙ্কন করতে পারবো। এটির সংজ্ঞা এবং লাইনগুলি ভালোভাবে চিনে নিব আমরা, ইনশাআল্লাহ আমি আশা করতেছি। আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে। আমার ক্লাস
প্রত্যেক মঙ্গলবার ও শনিবারে হবে। তোমরা আমাদের সাথেই থাকবা, সকল ক্লাস করবা, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তো এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো onlinetvet.com এ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।